হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু টকবক। আমি স্বরলিপি, হোস্ট অফ দ্য পডকাস্ট। যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেননি, প্লিজ ডু সাবস্ক্রাইব। আজকের বিষয়টা খুব ইন্টেন্স একটা বিষয়, যে বিষয় নিয়ে অনেক পডকাস্টই হয়েছে, যে 2025 কেমন যাবে, বছরটা কেমন। অলরেডি আমরা জানি যে মহাভারত, যেটা নিয়ে প্রচুর পডকাস্টে আলোচনা হয়েছে, যে মহাভারতে যে তিথি নক্ষত্রর অবস্থান ছিল, এত বছর পরে আবার সেই নক্ষত্রের অবস্থান কাছাকাছি এই বছরেও এসেছে। কিন্তু বছর কেমন যাবে সে তো জানি, কিন্তু আজকে আমার পডকাস্টে গেস্ট এমনই একজন, তার প্রেডিকশন অলরেডি মিলে গেছে বেশ কয়েকটা। আমার সঙ্গে রয়েছেন আচার্য দেবদত্ত। দাদা নমস্কার, কেমন আছো? নমস্কার, খুব ভালো আছি। তোমার সঙ্গে আবারও একটা পডকাস্ট, খুবই ভালো লাগছে, কারণ আগের পডকাস্ট মানুষ ভীষণ ভালোবাসা দিয়েছে। এবার যেটা আমি শুনছিলাম তোমার থেকে শ্যুটের আগে, সেটা হচ্ছে অলরেডি তোমার কিছু প্রেডিকশন এই বছর নিয়ে সেটা মিলে গেছে। সেগুলো যদি আমাদের দর্শকদের একটু বলো। যেমন, খুব ভুল যদি না হই, আমরা আমার চ্যানেলে যে এই 2025-এর ভারতবর্ষ এবং গ্লোবাল পলিটিক্স, জিও পলিটিক্স নিয়ে আমি যে আপলোড করেছিলাম ভিডিওটা, 8 তারিখ সম্ভবত করেছিলাম। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে এই বছর খুব দাবানল আমরা পাবো। 9 তারিখের পর থেকে দাবানল শুরু হয়েছিল। 2 নম্বর আরেকটা প্রেডিকশন যেটা বলেছিলাম জিও পলিটিক্সের ক্ষেত্রে, যে ট্রাম্প আসার পর সোরস এবং তার যে সাঙ্গপাঙ্গরা, তাদের লাইফে প্রচুর কষ্ট আছে, তাদের জীবনে প্রচুর কষ্ট আছে। তো আমরা কি দেখলাম, হিন্ডেনবার্গ উঠে গেল। প্লাস আরেকটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এই বছর কাঁদাবে ইন্ডিয়ান শেয়ার মার্কেট। অলরেডি কিন্তু কাঁদাচ্ছে। মানে আজকেই শুনছিলাম 53টা ডিম্যাট অ্যাকাউন্ট প্রায় বন্ধ হয়ে গেছে। এই 53,000 মতো ডিম্যাট অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। তো এই যে জায়গাটা, এই সমস্ত কিন্তু হবে। প্লাস যেটা নিয়ে আরেকটা জিনিস আমি বলেছিলাম, যেটা অলরেডি শুরু হয়েছে, আমি ওখানে পার্টিকুলার এই কথাটা ইউজ করেছিলাম, ট্রাম্প অনেক রায়তা ফেলাবে। অলরেডি কিন্তু রায়তা ফেলাতে শুরু করেছে। তো এই জায়গাটা কিন্তু হবে এবছর। আরেকটা হচ্ছে এলন মাস্কের বিজনেস আমি বলেছিলাম একদম বুম বুম হবে। এবং এলন মাস্ক আজকের দিনে দাঁড়িয়ে, মানে বলতে গেলে ট্রাম্পের পাওয়ারের থেকেও এলন মাস্কের পাওয়ার বেশি। মানে ট্রাম্প যেটা পারছে না, এলন মাস্ক সেটা করে দিচ্ছে। কে ইউএসএতে গভর্নমেন্ট চাকরিতে থাকবে, কে চাকরিতে থাকবে না, কোন দেশের জন্য এড হবে, কোন দেশের জন্য এড বন্ধ হয়ে যাবে, সমস্ত কিন্তু ডিসিশন এলন মাস্ক নিচ্ছে। তো এই জায়গাগুলো কিন্তু আছে ভীষণভাবে। আরেকটা যেটা সেটা বলেছিলাম, সোনা এবং রূপো ধরাছোঁয়ার বাইরে যাবে এই বছর। রূপোর দাম এখনও পর্যন্ত আমার যা পেয়ে রয়েছে তাতে করে মোটামুটি 1.5 লাখ থেকে 1,60,000 কাছাকাছি যাবে রূপোর দাম। বাবা, সেই জায়গাটা যাবে। আরও বেশ কিছু আসছে, যদিও সেগুলো সব আপলোড হবে আমার ন্যাশনাল চ্যানেল, যেটা আছে হিন্দি চ্যানেল। কারণ সেখানে ভিউয়ার্স, এই ধরনের ভিউয়ার্স অনেক বেশি। যেমন নেক্সট উইকেই হয়তো যেটাকে আমি করবো, সেটা হচ্ছে ঈদের সিকান্দার আসছে। সিকান্দার কি হবে, আচ্ছা, প্লাস মুভির প্রেডিকশন, প্লাস ইলন মাস্ক ইন্ডিয়াতে আসছে। ইলন মাস্কের টেসলা কবে থেকে ইন্ডিয়ান মার্কেট ক্যাপচার করবে, এবং তার কম্পিটিটর কে থাকবে, এবং কম্পিটিটর যারা থাকবে তাদের সিচুয়েশন কী হবে, এবং এলন মাস্ক কবে থেকে মার্কেট ক্যাপচার করতে পারবে। এই যে এত গ্লোবালি একটা প্রেডিকশন করা, সেটা কীভাবে পসিবল? যেটা তোমাকে আমি জিজ্ঞেস করছিলাম, একটা ব্যক্তিকে নিয়ে প্রেডিকশন করা, তার জন্ম তারিখ আছে, সাল আছে, তার গ্রহ নক্ষত্র অনেক কিছু রয়েছে, কিন্তু গ্লোবালি একটা প্রেডিকশন করা কীভাবে পসিবল? এটাকে ম্যান্ডেন অ্যাস্ট্রোলজি বলে। এর যিনি, আমার অ্যাস্ট্রোলজির যার ঘরানায় আমি আপ্লুত আর কি, যার ঘরানাকে আমি ফলো করি, প্রফেসর কে.এস. কৃষ্ণমূর্তি। একটা সময় ছিল কে.এস. কৃষ্ণমূর্তি এবং রামন দুজনেই খুব প্রাজ্ঞ অ্যাস্ট্রোলজার। তো তাদের মধ্যে একটা কম্পিটিশান হতো। কালকের
নিউজের হেডলাইন কী হবে, ওয়েদার ফোরকাস্ট কী থাকবে, সেটা আজকে কালকে মানে নিউজে কি হেডলাইন হবে সেটা আজকে ওনারা প্রেডিকশন করতেন। তো সেটা করতে গিয়ে কোনো একটা প্রেডিকশানে রামন স্যারের প্রেডিকশন কোথাও না কোথাও একটা বোধহয় মিস করে, হয় না যে আমার আজকে প্রেডিকশন মিস করলো, ওই লেভেলের মানুষ রামন স্যার। তো তারপর থেকে ওনার মনে হয়েছে যে না, এটা আমার আর নয়, আমি আর যাব না এই জায়গাটা, তার করবো না। ফলে রামন স্যার সেখান থেকে স্টেপ ব্যাক করেন। প্রফেসর কে এস কৃষ্ণমূর্তি সেটা কন্টিনিউ দেওয়া শুরু করেন। তো এই জায়গাগুলো, এবং শুধু তাই নয়, প্রফেসর কে এস কৃষ্ণমূর্তির বইও রয়েছে যে অমুক লোক আজকে আমার বাড়িতে আসার কথা, কটার সময় আসবে। এই বছর পড়ার পর থেকে আমরা প্রত্যেকটা পডকাস্টে জিনিসটা মানে যেটা নিয়ে আলোচনা হয়ে এসেছে আর কি, যে মহাভারতের তিথি নক্ষত্র যা ছিল তার কাছাকাছি এই বছরও সেম অবস্থান রয়েছে। এটার মানে কি দাঁড়াচ্ছে? মানে হচ্ছে কুরুক্ষেত্র। হ্যাঁ, মানে এই বছর তার মানে কি কুরুক্ষেত্র আমরা তো দেখছি চারপাশে, হবার সম্ভাবনা তো রয়েছে। মানে কি কি তুমি দেখতে পাচ্ছ? যেমন যেমন যেটা কখনো মানে দীর্ঘ 40-50 বছর ধরে হয়নি, যেটা রাশিয়া এবং আমেরিকা এক জায়গায় চলে এলো, হাতে হাত মেলাচ্ছে। জিওপলিটিক্স একটা কথা বলা হয়, চিরকাল বন্ধু কেউ নয়, চিরকাল শত্রু কেউ নয়। মহাভারতও শিখিয়েছে ন্যায়ের পথে থাকলে তুমি যদি তোমার কর্মটাকে করো তুমি, তাহলে তুমি তোমার ধর্মকে পালন করার জন্য তুমি যে কোনো কিছু করতে পারো। তো সেইটাও কিন্তু একই ধরনের ঘটনাই কিন্তু ঘটবে এই বছর। আমরা অনেক কিছু দেখবো, অনেক কিছু, অনেক রকম। ভারতবর্ষের জন্য কি অপেক্ষা করছে? ভারতবর্ষ ক্ষেত্রে যেটা সবথেকে বড় জিনিস হচ্ছে পাওয়ারের ডিসেন্ট্রালাইজেশন হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতকে কেন্দ্র করে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আরম্ভ করে বেশ কিছু জায়গা ভারতকে কেন্দ্র করে একটা পাওয়ার ব্যাংক তৈরি হবে, এবং খুব ভুল না হলে আগামী দিনে ইন্ডিয়া এবং চায়না একসাথে প্যাক্ট হতে পারে। তো এই জায়গাটা হওয়ার সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। 2025-এ না হলেও 2026-এর হওয়ার সম্ভাবনা ভীষণভাবে রয়েছে। কারণ 2025 যদি মঙ্গলের বছর হয়, 2026 হচ্ছে রবির বছর। তো সুতরাং হওয়ার সম্ভাবনা মারাত্মকভাবে রয়েছে। যেহেতু আমরা অ্যাস্ট্রোলজি নিয়ে কথা বলছি, এই অ্যাস্ট্রোলজি অনুযায়ী এই বছরে যে রাশিগুলোর মানে হাই চান্সেস আছে, হয় পজিটিভ হয় নেগেটিভ, সেগুলোর কি কি চান্সেস রয়েছে? প্রথম রাশি যদি বলা হয় সেটা হচ্ছে মেষ রাশি। আচ্ছা, ভালো না খারাপ? 29 তারিখ থেকে শনি 30 বছর বাদে দ্বাদস্থান মানে মীন রাশিতে ঢুকছে 30 বছর বাদে। 1995-এর পর 2025-এই 29শে জুন ঢুকছে। ফলে শনির 7.5 শুরু হচ্ছে। এবার একজন মেষ রাশির 7.5 মানুষ কতটা ভালো থাকবেন না খারাপ থাকবেন সেটা তার নিজের জন্মছকের ওপর ডিপেন্ড করবে। কারণ তার জন্মছকে যদি শনি ভালো হয় তাহলে তাকে ভিখারি থেকে রাজা বানিয়ে দেবে, আর যদি খারাপ হয় উল্টোটাও হতে পারে, কিন্তু সেগুলো সমস্তটাই ইয়ে থাকবে। তো ফলে মেষ রাশির ক্ষেত্রে একটা বড় জায়গা রয়েছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে লাইফে এক্সট্রিম চেঞ্জ হবে, যেদিকেই যাক না কেন এক্সট্রিম চেঞ্জ। ভালোর দিকে গেলেও নয় খারাপের দিকে থাকবে, মাঝখানে কিছু হবে না, মধ্যবর্তী ব্যাপারটা, মধ্যবিত্ত ব্যাপারটা কিছু থাকবে না। দুটোর মধ্যে যে কোনো এক্সট্রিম চেঞ্জ একটা মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে হবে। হতে পারে কারোর ক্ষেত্রে কীরকম হতে পারে, কারোর জন্মছকে শনি খুব ভালো নয় খুব খারাপ না, মিডিয়াকার। তার মানে খুব খারাপ রেজাল্ট না পেলেও খুব ভালো রেজাল্ট পাবে না, ওই একটা মোটামুটিভাবে চলে যাওয়ার একটা ব্যাপার থাকবে। কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ হচ্ছে 2.5 বছর বাদে তাদের শনির ঢাইয়া শেষ হচ্ছে। ঢাইয়া মানে 2.5 বছর। শনি তো একটা রাশি 30 ডিগ্রি শনিকে চেঞ্জ করতে গেলে 2.5 বছর সময় লাগে। সব থেকে স্লো মুভিং প্ল্যানেট হচ্ছে শনি। তো সেই জন্য শনির ক্ষেত্রে 2.5 বছর শনির কর্কট রাশি বা লগ্নের জাতক যাদের তাদের ক্ষেত্রে রয়েছে। আবার উল্টো দিকে আবার পাশেরই সিংহ রাশির আবার অষ্টমে শনি যাচ্ছে, ফলে ঢাইয়া শুরু হচ্ছে। ফলে সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু একটা সমস্যা তৈরি হবে। আবার অন্যদিকে বৃশ্চিক রাশি, প্রচুর কেঁদেছে বৃশ্চিক রাশির লোকেরা মারাত্মকভাবে।
এতদিন ধরে প্রচুর কষ্ট করেছে, কিন্তু আস্তে আস্তে ভালো সময় আসবে। শনির ঢাইয়া শেষ হচ্ছে, আবার ধনু রাশি শনির ঢাইয়া শুরু হচ্ছে। মকর রাশি বা লগ্নের জাতক জাতিকারা 7.5 বছর ধরে যে রক্তের কান্না কেড়েছে অনেকেই, আমি জানি এরকম অনেকেই আছে, প্রচুর কষ্টের মধ্য দিয়ে গেছে, লাইফে অনেক কিছু চলে গেছে। এমন অনেকের আছে লাইফের অনেক কিছু চলে গেছে, প্রিয় মানুষ চলে গেছে, অর্থ চলে গেছে, কেরিয়ার চলে গেছে, দাম্পত্য জীবন নষ্ট হয়ে গেছে, মারাত্মক জায়গাগুলো। সেইগুলো থেকে কোথাও না কোথাও একটা রিকভারির জায়গা তৈরি হবে। আর শনির মজা হচ্ছে শনি তো ধীরে ধীরে দেয়, তো সেই জন্য শনি কিন্তু চটজলদি দেয় না। আর একটা কথা খুব ইম্পর্টেন্ট, শনিদেব কিন্তু ন্যায়ের দেবতা। যা কিছু করেন উনি কিন্তু ন্যায় দেবে, অন্যায়কে সহ্য করতে পারে না। সুতরাং যদি কেউ এই শনি ট্রানজিটে যদি কেউ 2 নম্বরই কাজ করা, অন্য রকম কাজ করা, এই সব কাজ করে যদি মনে করে আমি পয়সা রোজগার করে বেরিয়ে যাব বা লাইফে সাকসেসফুল হয়ে বেরিয়ে যাব, তাহলে কপালে কষ্ট আছে। পরিশ্রম এখন যদি 30% করি, 60% পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতেই হবে। যদি মনে করি আমি যা পরিশ্রম করছি তার জন্য আমি 60% এক্সপেক্ট করছি রেজাল্ট, 30% রেজাল্ট পাবো, মাথায় রেখে দিতে হবে। কিন্তু এই যে 30% পাবো, এটা কিন্তু সলিড পাবো, এর মধ্যে কোনো খাদ নেই, একদম সলিড সোনা। আচ্ছা, তুমি যেই মাত্র বললে যে এই কিছু কিছু রাশির আবার শনির ঢাইয়া শুরু হচ্ছে, মানে এটা কিভাবে মানে ঠিক করা সম্ভব? ওই যে বললাম, তার জন্মছকে শনির অবস্থান কি সেটা দেখতে হবে ভীষণভাবে। শনি নিজে কোন ঘরে আছে? সাধারণভাবে 6ষ্ঠ স্থান, 8ম স্থান, দ্বাদশ স্থান, এই 3টে ঘরকে অত্যন্ত অশুভ বলা হয়। এবার শনি যে গ্রহের সাথে যদি কারোর সাথে যুক্ত থাকে কি না সেইগুলো দেখতে হবে। আরেকটু যদি ডিপে যায়, শনিকার নক্ষত্রে রয়েছে, সেই নক্ষত্রের অধিপতিকে, সেই অধিপতি সে শুভ অবস্থা আছে না অশুভ অবস্থা আছে, শনি ওপর কার কার দৃষ্টি আছে, আরেকটু যদি ডিপে যাই, অ্যাসপেক্ট, গ্রেস কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী অ্যাসপেক্ট বলা হয়। এই অ্যাসপেক্টটা আবার ডিগ্রি মিনিটের ওপর ডিপেন্ড করে। তো এই অ্যাসপেক্টগুলোতে রয়েছে কিনা, এইগুলো টেকনিক্যাল, লোকে বোর হবে শুনলে, কিন্তু মোটামুটি কথা যেটা, সেটা হচ্ছে শনি শুভ আছে না অশুভ আছে সেটা দেখে নিতে হবে। যদি ধরো শুভ অশুভ থাকে, তাহলে কি সেটা মানে বিভিন্ন উপায়ে সেটাকে ঠিক করা সম্ভব? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে রুট যদি ঠিক না থাকে তাহলে ফ্রুট পাওয়া যায় না, তাই তো? গাছের রুট যদি ঠিক না থাকে তাহলে সেই গাছ কিন্তু ফ্রুট দেবে না। তার মানে যদি কারেকশন করতে হয় তাহলে তাকে রুটে গিয়ে কারেকশন করতে হবে। ওপর থেকে গাছে আমি জল দিলাম আর ভাবছি আমার গাছ বড় হবে, গাছ জল পাবে, আর গাছের গোড়াতেই সমস্যা, প্রবলেম, মাটি, গোড়া, এই ব্যাপারগুলো দেখতে হবে। তাহলে মাটি কি নির্দেশ করে? বাস্তু। আমি কোথায় থাকছি, আমি কি করছি, আমি যেখানে থাকছি সেইটা কি আমার বাস্তুটা কি আমার পক্ষে শুভ না অশুভ? সেটা তো আমার মাটি, সেটা আমার ফাউন্ডেশন। একটা লোক সারাদিন ধরে যাই কিছু কাজ করুক না কেন, দিনের শেষে সে তো বাড়িতে আসবে। তার যদি মানসিক অশান্তি থাকে, সে সারাদিন ধরে যাই কিছু করুক না কেন, সে কিন্তু সাকসেসফুল জায়গাটা কিন্তু পাবে না, সাকসেস হতে পারবে না, তার মানসিক দিক থেকে সমস্যা থাকবে। তো সুতরাং বাস্তুটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে বাস্তুতে শনির অবস্থান কি আছে, বাস্তুতে আমি যেখানে আছি সেখানটা ঠিক আছে কিনা, আমি যে বাড়িতে আছি বাড়িটা আমার পক্ষে শুভ কিনা, আমি যে জায়গাটায় চাকরি করি সেই চাকরির জায়গাটা সেখানকার বাস্তুটা ঠিক আছে কিনা, মানে আমি যেখানে বসি। এবার সেটা তো সাধারণ মানুষের পক্ষে বোঝা সম্ভবই নয়, সেই জন্য তো এক্সপার্ট আমরা। আমরা কি করি, যে কোনো ক্ষেত্রে ডাক্তার, আমাদের প্রথম কথা হচ্ছে একটা জিনিস মোটামুটিভাবে বুঝে নিতে হবে, মাথার যন্ত্রণা হলে আমরা ডাক্তারের কাছে যাই না, যাই কি? একদমই নয়। পেটের ব্যথা হচ্ছে, আমি ডাক্তারের কাছে দৌড়ালাম, যাই কি? কি করলে যাই? যখন পেটের ব্যথাটা আর আমি সহ্য করতে পারছি না, যা যা আমার করার আমি করে ফেলেছি, মাথার যন্ত্রণাটা আমার হাতের বাইরে চলে গেছে, এই দোকান থেকে ওষুধ নেওয়া, বাড়ির টোটকা, এই সমস্ত কিছু করে ফেলেছি, এইবার আমার লাইফে আর চান্স নেই, এবার আমাকে যেতে হবে, আমার ডাক্তারের কনসাল্ট করতে হবে। সুতরাং একজন মানুষ যখন অ্যাস্ট্রোলজারের কাছে আসেন, এটা ধরে নিতে হবে তার জীবনের যা কিছু করবার সমস্ত কিছু সে তার মধ্য দিয়ে করে ফেলেছে, সে আর উপায় নেই, এইবার যেতে হবে।
হ্যাঁ, আমার যেটা বলার ছিল সেটা হচ্ছে নিজের বাস্তু তো আমি বুঝতে পারলাম যে যাওয়া যায়। ধরো আমার যেটা কর্মস্থান, সেইটার ব্যাপারে আমি কিভাবে যাব? মানে সেইখানে তো আমি মানে তোমাকে ধরো ডাকতে পারলাম না, না না, ব্যাপারটা হচ্ছে, যে কোনো অফিসে, মানে সেখানে হ্যাঁ, কি করে ব্যাপারটা হচ্ছে বুঝবো? যাওয়ার কথাটা নয়। কর্মস্থান মানে আমার অফিস হতে পারে, আমার ব্যবসার জায়গা হতে পারে, যে কোনো জায়গা হতে যে পারে। কোনো জায়গাতে হতে পারে। সেই জায়গাগুলোতে মোটামুটিভাবে দেখে নিতে হয় যে আমি যেখানে বসে, সব থেকে বড় জিনিস হচ্ছে কি বুঝতে পারবো, আমার মন আমাকে কিন্তু ইঙ্গিত দেয় সমস্ত ক্ষেত্রেই, ভালো না খারাপ। আমি যখন একটা মানুষের সাথে কথা বলি, হুম। আমার মন কিন্তু ইঙ্গিত দেয় উল্টো দিকের লোকটা ভালো না খারাপ। হ্যাঁ, একটাই ভাইবস আমি তো কাজ কোথাও করে। রয়েছি, সেই জায়গাটাতে বসে আছি, সেই জায়গাটা আমাকে ক্লস্ট্রোফোবিক সিচুয়েশন দিচ্ছে কিনা, আমার মনকে ভালো লাগছে কিনা। আমি যদি আমার মনকে প্রশ্ন করি যে আমি খুশি কিনা, আমি কাজ করতে ভালো লাগছে কিনা, আমার কাজটা ঠিক করছি কিনা, যদি এইগুলো হয়, তাহলে আমি, যদি আমার মন আনন্দে থাকে, আমার যদি সমস্ত পারফরমেন্স আমার যদি ঠিকঠাক থাকে, আমি, সব থেকে বড় জিনিস হচ্ছে আমি যদি খুশি থাকি। ঠিক কথা। এই যে খুশি থাকছি, তার মানে আমার বাড়ি ভাঙা চোরা টেরা বেঁকা যাই হোক না কেন, সেখানকার বাস্তু ভালো। আর আমি যদি খুশি না থাকি, তাতে আমার বাড়িতে যদি প্রচুর আসবাব দিয়েও যদি সাজিয়ে রাখি, তার মানে আমার বাস্তু কোথাও না কোথাও ডিস্টার্ব আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। তো সুতরাং সাধারণ মানুষের সব থেকে বোঝার উপায় একটাই, আমি দিনের শেষে আমি হ্যাপি কিনা, আমি খুশি কিনা। যদি আমি খুশি থাকি, গো অ্যাহেড। এরকমও গেছে, আমার জীবনেই ঘটেছে, আমার জীবনেই রয়েছে। আমি জীবনে এমন একটা জায়গায় থাকতাম, যে বাড়িতে আমি থাকতাম, সেই বাড়িতে পলেস্তরা খসে পড়তো, কিন্তু কিছুদিন আমাকে সেই বাড়িতে রেন্ট হিসেবে থাকতে হয়েছে, রেন্টেড থাকতে হয়েছে, পলেস্তরা খসে পড়তো, খেতে বসেছি পলেস্তরা খসে পড়েছে। কিন্তু সেই বাড়ির ইতিহাস হচ্ছে, সেই ঘরে সেই বাড়িতে যারা ছিল, তারা প্রত্যেকে কিন্তু বাড়ি তৈরি করে গেছে। তো আমার জীবনেরও প্রথম প্রপার্টি ওই বাড়িতে ভাড়া যাওয়ার পর। তাহলে বাস্তুটা ভালো না খারাপ? ভালো। আবার এরকমও রয়েছে, সেই বাড়ির যে মালিক, সেই মালিক ওই বাড়িতে ওই ঘরে যতদিন থাকতো, তাদের জীবনের প্রসপারিটি ভীষণ ছিল। সেই ঘরটা ছেড়ে সামনে বাড়ি করলো, নিজেদের জায়গাতে বাড়ি করলো, ওই বাড়িতে যাওয়ার পর তাদের লাইফ শেষ, আর উঠে দাঁড়াতে পারেনি। অথচ ওই বাড়িতে ওই ঘরে তারপরে যারা গেছে, প্রত্যেকে নিজেদের প্রপার্টি করে গেছে। অনেকে বলবে তো পলেস্তরা খসে পড়েছে, ভাঙা ঘর, ইয়ে ঝুলছে, উই পোকা রয়েছে, লিটারেলি ইয়ে দিয়ে, দেওয়াল দিয়ে উই পোকা বইছে। তাহলে আমি সেই বাস্তুটাকে ভালো বলবো না খারাপ বলবো? সুতরাং উই পোকা আছে মানে বাস্তু খারাপ নয়। বাস্তু ভালো কি খারাপ জাজ করবো আমি নিজে, আমি হ্যাপি আছি কিনা। যদি আমি হ্যাপি থাকি, আমার লাইফের উন্নতি হচ্ছে, আমার লাইফে প্রসপারিটি আসছে। প্রসপারিটি আসবে কোথা থেকে? শুধু কাজ করলে তো প্রসপারিটি আসবে না, আমার মনটাকে তো ভালো রাখতে হবে। আমার মন যদি ভালো থাকে, আমি যে কোনো কাজ করবো, সেই কাজটা আমার ভালো হবে। সুতরাং আমি যদি ভালো থাকি, সে বাস্তু ভালো। সিম্পল জিনিস, এর থেকে বড় কিছু নেই। আচ্ছা দাদা, তুমি তো এর মধ্যে অলরেডি অনেকগুলো প্রেডিকশন করেছো, যেটা তুমি বললেও মিললো। আর কিছু প্রেডিকশন যদি তুমি আমাদেরকে বলো। সিকান্দার সিনেমাটা যে জায়গাটাতে হাইপ মনে করছে, সেই জায়গাটা হবে না। কারণ বক্স অফিস প্রথম দিন যতটা এক্সপেক্ট করছে, ততটা বক্স অফিস কালেকশন দেবে না। যদি কিছুটা ওটা ওয়ার্ড অফ মাউথে যেতে পারে, কারণ রশ্মিকা মান্দানা, তার যা ডেট অফ বার্থ অনুযায়ী আসছে, যেটা তাতে যে সময় সিনেমাটা রিলিজ করছে, সিনেমা রিলিজ যেটা করছে সেটা হচ্ছে 1 তারিখ, 28 তারিখ রিলিজ করছে, কিন্তু টোটাল যোগ করলে 4 আসছে বোধহয়। আমার ঠিক মনে পড়ছে না, আমাকে একটু দেখতে হবে, আমি রয়েছে আমার ক্যালকুলেশনটা মনে পড়ছে না, কিন্তু 28 তারিখ। আবার সালমান খানের ডেট অফ বার্থ হচ্ছে 27, 9 আর 1 কিন্তু লাকি। কিন্তু তবুও আরও অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। যেমন সিকান্দারকে যোগ করলে 5 আসছে, 5ও লাকি, মানে 5ও 1-এর বন্ধু, 9-এর বন্ধু। তো সুতরাং সেই জায়গাটাতে হিট করার কথা। কিন্তু এমন কিছু কানেকশন তৈরি হচ্ছে যে কারণের জন্য হিট করবে,
ডেফিনেটলি ফ্লপ হবে না। 300-400 ওয়ার্ল্ড ওয়াইড 500 কোটি টাকার কালেকশন আসবে মোটামুটি আমার হিসেব অনুযায়ী। তবে ওখানে একটা প্রেডিকশন কিন্তু আমার আছে, সালমান খানের ওপর এই বছর কিছু না কিছু একটা সমস্যা আসতে পারে। কিরকম? আমি জানি না, মানে কিছু না যে কোনো কিছু রকম সমস্যা? কিছু না কিছু সমস্যা আসতে পারে সালমান খানের ওপর। কোনো অ্যাটাক হতে পারে, কোনো রকম কোনো সমস্যা আসতে পারে, শারীরিক দিক থেকে কিছু কমপ্লিকেশন আসতে পারে, সেরকম কিছু আসতে পারে, এই জায়গাটা রয়েছে। আর আমাদের বাংলা নিয়ে বলতেই যাচ্ছিলাম, দিদির শারীরিক দিক থেকে কিছু সমস্যা এই বছর আসতে পারে, কিছু আসতে পারে। এটা একটা আমার যেটা মনে হয়েছে, আমি এটা আমার মনে হয়েছে, মানে কি আমি ভিডিওতেও বলেছি আমি এটা নিয়ে। তবে বেঙ্গল আগামী দিনে বড় ইকোনমিক জোন হতে চলেছে, অনেক বড় জায়গায় যেতে চলেছে বেঙ্গল, এই আশা দেখা যাচ্ছে। তার মানে থাকবে, একটা জায়গা থাকবে। তবে কিছু থ্রেটও আছে ভীষণভাবে, সিকিউরিটি থ্রেট হতে পারে, এইখানে বড় ধরনের কিছু ঘটনা ঘটতে পারে যেটা কখনো হয়তো হয়নি আমাদের এখানে, এই ধরনের কিছু ঘটনা ঘটতে পারে এই জায়গাটাতে। যেমন সব থেকে পোলারাইজড ভোট আসার সম্ভাবনা রয়েছে, এটা কিন্তু হবে, এই ধরনের ঘটনা ঘটবে। বেশ, আমি না মানে খুব মানে কি বলবো, এই কৌতূহলটা আটকাতে পারছি না যে এইগুলো এত নিখুঁতভাবে কিভাবে পসিবল। কেএস কৃষ্ণমূর্তিজি বেঁচে থাকলে আমি ডেফিনেটলি জিজ্ঞেস করতাম, কিন্তু তিনি যেভাবে যে ফর্মুলাগুলো বলেছেন আমরা কি করেছি, তিনি তো মানে অ্যাকচুয়ালি বলা হয় যে নালন্দা ইউনিভার্সিটি যখন পুড়িয়ে দেওয়া হয় তারপর থেকে আমাদের প্রচুর বই তো সেখানে নষ্ট হয়েছে। সনাতন জ্যোতিষ বা ট্র্যাডিশনাল জ্যোতিষ যাকে বলবো, ট্র্যাডিশনাল জ্যোতিষের যে প্রামাণ্য বই, সেই বই নষ্ট হয়ে গেছে ওখানে। তারপর থেকে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ওপর সেরকমভাবে কোনো রিসার্চ হয়নি, কোনো কাজ হয়নি। বাস প্রফেসর কেএস কৃষ্ণমূর্তিজি তিনি নিজের উদ্যোগে রিসার্চ করা শুরু করেন এবং নাক্ষত্রিক জ্যোতিষকে তিনি আবার নতুন করে ইন্ট্রোডিউস করেন। নাক্ষত্রিক জ্যোতিষ আগে ছিল, আগেকার দিনে বেদের সময় নাক্ষত্রিক জ্যোতিষ অনুযায়ী হতো, যজ্ঞ হতো। আজকে অশ্বিনী নক্ষত্র যজ্ঞ হচ্ছে। ভারতবর্ষে সনাতন ধর্ম, ভারতবর্ষ না সারা পৃথিবীতে প্রচুর জিনিস দিয়েছে যেগুলো আমরা এখন ভাঙিয়ে খাচ্ছি। যেমন একটা এক্সাম্পল যদি দিই, এই যে সানডের পর মানডে, মানডের পর টিউসডে, টিউসডের পর ওয়েনসডে, ওয়েনসডের পর থার্সডে, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, কী করে? যদি আমরা সৌরজগৎকে দেখি তাহলে রবির সব থেকে কাছের গ্রহ কোনটা? বুধ। তাহলে রবির পর বুধ আসার কথা ছিল তো। আবার যদি বড় গ্রহের কথা যদি বলি তাহলে রবির পর বৃহস্পতি হওয়ার কথা ছিল, সেটাও নয়। রবির পর এলো সোমবার, তারপরে এলো মঙ্গলবার। কারণটা কি? কারণটা হচ্ছে যেটা সারা পৃথিবী মেনে নিয়েছে, যেটার জন্য, সেই জন্য সানডে মানডে টিউসডে। জ্যোতিষশাস্ত্রে সনাতন জ্যোতিষে হোরা বলে একটা কথা আছে, যে হোরাটা প্রত্যেক 24 ঘন্টা পর চেঞ্জ হয়, 25 ঘন্টা অন্তর চেঞ্জ হয়। প্রথমে আসে রবির হোরা, তারপরে আসে চন্দ্রের হোরা, তারপরে আসে মঙ্গলের হোরা, তারপরে আসে বুধের হোরা, তারপরে আসে বৃহস্পতির হোরা। তার মানে এই যে 7টা দিন, এটা ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিরই দেওয়া। আচ্ছা, এটাকে তো আমরা পরে ইন্ট্রোডিউস করেছি, কিন্তু আমাদের নবগ্রহ যে মন্ত্র যুগ যুগ ধরে চলে আসছে, তো সেখানে কি বলা আছে? রবিস্ব সোমায়া ভূমশ্চ, ভূমশ্চ মানে মঙ্গল। এইভাবে পরপর 7খানা গ্রহের কথা বলা হয়েছে। তো তার মানে এটা আজকের নয়, এটা বহুদিনের। আচ্ছা, বলা হয় অস্ট্রিয়ান একজন সায়েন্টিস্ট, তিনি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব তিনি মেপেছিলেন, প্রথম মেপেছিলেন। তো তার বলার 100 বছর আগে একজন ভদ্রলোক কিন্তু লিখে গেছেন, যুগ ও সহস্র যোজন পর বানুর লিলিও তাহি মধুর ফল জানু। ভদ্রলোকের নাম তুলসী দাস, রামচরিত মানস। কি লিখেছেন? যুগ 12,001 যুগ,
সহস্র, হাজার, যোজন মানে 9, যোগ করলে গুণ করলে কত হয়? 3,60,000। সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? 3,60,000। আচ্ছা, আর একটা কথা বলি, অ্যাস্ট্রোলজির যখন কথা হলো, নিউটন জন্মের 1000 বছর আগে ভারতবর্ষে বসেই একজন বলে দিয়েছিলেন, তার কথা ছিল গুরুত্ব আকর্ষণ শক্তি। কি বলেছিলেন? তিনি বলেছিলেন ব্রহ্মগুপ্ত। আচ্ছা। আজকে গুগল সার্চ করলে, এখন যারা দেখছেন তারাও গুগল সার্চ করলে দেখে নিতে পারেন, ব্রহ্মগুপ্ত বলেছিলেন নিউটন জন্মের 1000 বছর আগে ভারতবর্ষের সনাতন ধর্মের এমন প্রচুর জিনিস দিয়েছে যেগুলোকে কপি করে পরে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো সুতরাং আমাদের এরকম বহু পুঁথিও তো প্রচুর প্রচুর বিদেশে পাওয়া গেছে। তারপরে যেরকম কপি আমাদের করা, কপি পুরো কপি করে যারা, আরে রাইট ব্রাদার্সের আগে তো আমাদের এখানে প্লেন বানিয়ে দিয়েছিল। তো ব্যাপারটা এইখানটাতেই যে আজকে আমাদের জ্যোতিষ শাস্ত্র অনুসারে যে জায়গাটা, আর একটা কথা বলি, কেএস কৃষ্ণমূর্তি, আমাদের যে কৃষ্ণমূর্তি পদ্ধতি, আমরা যে এফিমেরিসটা ইউজ করি সেই এফিমেরিসটার নাম হচ্ছে রোজিক্রোসিয়ান গ্রুপের এফিমেরিস। রোজিক্রোসিয়ান গ্রুপ হচ্ছে রাশিয়ান একটা গ্রুপ যারা এফিমেরিসটা তৈরি করেছিলেন। টোটাল ক্যালকুলেশন যেটা নাসা ইউজ করে, এবং পৃথিবীর একমাত্র এফিমেরিস যেটা অ্যাস্ট্রোলজিক্যাল এফিমেরিস, অ্যাস্ট্রোনমিক্যাল নয়। আচ্ছা। রোজিক্রোসিয়ান গ্রুপের ওই যে বলা হলো না যে এত পারফেক্ট হয় কি করে, টাইম কি করে মিলে যায়, কি করে এতগুলো মিলে যায়, বিকজ অফ রোজিক্রোসিয়ান গ্রুপের এফিমেরিস, বাপরে। যেটা কেএস কৃষ্ণমূর্তি প্রথম ফলো করেন। তো সুতরাং সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে যে যেটা নিয়ে কথা হচ্ছিল, বাস্তু। সনাতন ধর্মে হিন্দু বাস্তু বা ইন্ডিয়ান যে বাস্তু, এই বাস্তুর প্রত্যেকটা ক্ষেত্রে সায়েন্টিফিক্যাল রিজন রয়েছে। কিছুক্ষণ আগে অফ দ্য ক্যামেরাটা কথা হচ্ছিল, উত্তর দিকে মাথা দিয়ে শুতে দেয় কেন? অনেকে বলে উত্তর দিকে মরাকে রাখা হয়, গণেশের মাথা কেটে দিয়েছিল, বাড়িতে উত্তর দিকে মাথা করে কেন শুতে দেয় না। কেন কেন? তার কারণ হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড নর্থ জোন। আমি যদি নর্থ জোনে মাথা দিয়ে শুই, তাহলে ম্যাগনেটিক যে ওয়েভটা আমার মাথা দিয়ে আমার শরীরে ঢোকে। আমি যদি সাউথের দিকে মাথা দিয়ে শুই, তাহলে ম্যাগনেটিক ওয়েভটা আমার পা দিয়ে আমার মাথায় ঢোকে। এটা আজকে লোকে বলছে, সেটা বহুদিন আগে আমাদের এটা বলে দিয়ে গেছে। তো সুতরাং আগামী দিনে ভারতবর্ষ, প্রথম কথা হচ্ছে সত্যকে কেউ চেপে রাখতে পারবে না। সে যে কোনো জায়গা থাক, সে মাটি ফুঁড়েও বেরোবে। ভারতবর্ষ আগামী দিনে একটা পাওয়ার সেক্টর হিসেবে তৈরি হচ্ছে। অনেকের ক্ষেত্রে চ্যালেঞ্জ আসবে, এবং শুধু তাই নয়, ভারতবর্ষ নিজের ঘুঁটি যে সাজাচ্ছে, মিডল ইস্টের প্রচুর দেশ আছে যারা ভারতবর্ষের সাথে নিজেদের সাথে যুক্ত হতে চাইছে। খুব ভুল না হলে আগামী দিনে কাবা, মক্কা সব ধর্মের জন্য খুলে দেবে। যা এত বছর ধরে হয়নি, দেখেন, বেশ এটা আমার একটা প্রেডিকশন রইল, চরম আর কি বিতর্কিত একটা প্রেডিকশন, দেখে নিন। বেশ। আরেকটা যেটা যেটা জনসাধারণের জন্য আবারও তোমার কাছে চাওয়া হচ্ছে, এই বছরে প্রত্যেকটা রাশির জন্য কিছু কমন প্রেডিকশন যদি তুমি কিছু বলো। এবং যেমন আমি মেষের ক্ষেত্রে বললাম, হ্যাঁ, মেষকে সব থেকে বড় জিনিস হচ্ছে, মেষকে যেটা করতে হবে, আজকে যদি ভিডিওটা সে দেখে, যদি মেষ রাশির কেউ থাকে, একদম বাড়ির লোকের সাথে বসে বাজেট বানাতে হবে। মান্থলি বাজেট তার বানানো ভীষণ দরকার। তার ইনকাম, তার এক্সপেন্ডিচার, এই দুটোকে আলাদা করে কোথায় কোথায় সে সেভিংস করবে, 1 নম্বর। এবং প্রত্যেকটা রাশির জন্য আমি একদম মেষ থেকে মিন, শনি ট্রানজিট করছে, ফলে শনির এই বছরের ট্রানজিট অনেক কিছু জায়গায় ভোলাটাইল সিচুয়েশন তৈরি করবে। সেই জন্য মেষ থেকে মিন প্রত্যেকের ক্ষেত্রে আমি একটা বলে যাচ্ছি, এটা যদি, এই হ্যাবিটটা যদি প্র্যাকটিস করে, তাহলে তারা পরবর্তী ক্ষেত্রে নিজেরাই কমেন্ট করে জানাবে তারা কতটা ভালো উপকার পেয়েছে। সেটা হচ্ছে, তার কাছে 1 টাকা আসুক, এটা ম্যান্ডেটারি বলছে, আর 1 লাখ টাকা আসুক, সেখান থেকে 10 to 20% সে সরিয়ে রাখবে। সরিয়ে রেখে কোনো
সিকিউরড ফান্ডে সে রাখতে শুরু করবে। সে ভাববে যে আমি অতটুকু টাকা কম পেয়েছি, এটা করতেই হবে তাকে। কেন বলেছিলাম শনি কিন্তু পরিশ্রম দেয়, শনি কিন্তু ন্যায়ের রাস্তা দেয়, শনি খাটাবে, খাটিয়ে খাটিয়ে ইয়ে করবে, কিন্তু যতটুকু দেবে ততটুকু কিন্তু সলিড দেবে। তো সেই জন্য প্রত্যেককেই এটা করতে হবে। আজকে হতে পারে আমি 10,000 টাকা পেয়েছি, আমি ভুলে যাবো আমি 10,000 টাকা পেয়েছি, আমি ধরে নেবো আচ্ছা আমি যদি 10,000-এর বদলে যদি 8,000 টাকা পেতাম, আচ্ছা চলো আমি 9,000 টাকা যদি পেতাম, তাহলে আমি কি করতাম? 1,000 টাকা ভুলে গেছি, আজকে আমি 5 টাকা পেয়েছি, 10% মাইনাস করে দিই, যাই পাবো এটা কিন্তু করতে হবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের বাজেট করা খুব দরকার, নাহলে আগামী দিনে কিন্তু কষ্টে তারাই পড়বে। বৃষ রাশির ক্ষেত্রে যেটা সব থেকে যে জায়গাটা সেটা হচ্ছে বৃষ রাশির একাদশ স্থানে, আর একাদশ স্থান হচ্ছে বলা হয় সফলতার জায়গা। সফলতা আসবে, ধৈর্য কিন্তু ধরতে হবে ভীষণভাবে। তো ধৈর্য যখন ধরতে হবে তাকে সেই মতো করে কিন্তু কাজ করে যেতে হবে, নিজের কাজটা করে যেতে হবে। তারপরে হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির 30 বছর বাদে কর্মস্থানে ঢুকছে, পিছনে পলিটিক্স হবে, ভাবলে লাভ নেই, ওসব ভেবে লাভ নেই। ন্যায়ের রাস্তায় থাকলে জয় তারই হবে। চাকরি করতে গেলে ঠিক সময়ে প্রজেক্ট জমা দিতে না পারা, টাইমলাইন ডেডলাইন মিস করা, টাইমে না পৌঁছানো, অনেকবার কেস খেতে পারে দেরিতে হওয়ার জন্য, পয়সা কাটতে পারে, এই ব্যাপারগুলো হবে কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে। কর্কট রাশির ক্ষেত্রে বাবা মায়ের শরীর স্বাস্থ্যের ব্যাপারে, বিশেষ করে বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। আর 2 নম্বর কথা হচ্ছে যারা হায়ার স্টাডিজ করছে তাদের যারা মেন্টার গাইড যারা আছে তাদের সাথে ঠিকঠাক জায়গা আসতে হবে। আর যেহেতু ভাগ্যস্থানে শনি ট্রানজিট করছে সেই জন্য কিন্তু ভাগ্যের সহায়তা পাবে, কিন্তু ধৈর্যও নেবে, পরীক্ষা দিতে হবে তাকে। সিংহ রাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হচ্ছে, অষ্টমে যাচ্ছে, ওই আবার মেষ রাশির মতো বাজেট করা শিখতে হবে, বাজেট করে হিসেব করে চলতে হবে। হঠাৎ হঠাৎ সাকসেস আসবে, হঠাৎ টাকা কিছু আসতে পারে, কিন্তু সেটা উড়েও যেতে পারে। শরীর স্বাস্থ্যের ওপরে সিংহ রাশির কিন্তু নজর দেওয়া ভীষণ দরকার। কন্যা রাশির সপ্তমে যাচ্ছে, পার্টনারশিপ বিজনেস করলে পার্টনারের পরামর্শ সে নিতে পারে, কিন্তু নিজের আলটিমেটলি নিজের জায়গাকে রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে সে যদি বিবাহিত হয় তাহলে স্বামী স্ত্রীর শরীর, তার স্বামী বা তার স্ত্রীর শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু ইয়ে থাকতে হবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সব থেকে বড় যে জায়গাটা সেটা হচ্ছে তার অহেতুক ঋণ নেওয়ার অভ্যেসটাকে বন্ধ রাখতে হবে। আর 2 নম্বর হচ্ছে ওই যেটা বললাম 10% 20% টাকা যেটা জমাচ্ছে, তার যেখানে যেখানে ঋণ আছে সেগুলো শোধ করতে শুরু করবে। এই হ্যাবিটটা তাকে তৈরি করতে হবে তুলা রাশিদের ক্ষেত্রে। আর কলিগদের সাথে ঠিকঠাক সম্পর্ক বজায় রাখা, খুব বেশি মাখামাখি সম্পর্ক নয়, দূরে ঠিক আছে। আর ইন্টারভিউ যদি থাকে, যে সময় বাড়ি থেকে বেরোনোর আগে তার থেকে 1 ঘন্টা আগে বাড়ি থেকে বেরোবে। যদি সেখানে যদি 15 মিনিট আগে পৌঁছতে হয় পৌঁছবে, কিন্তু হাতে সময় না নিয়ে শর্ট টাইমে কিন্তু বেরোবে না, তাহলে কিন্তু সমস্যা আসবে। আর যারা বৃশ্চিক রাশি, খুব ভালো, বহুদিন বাদে তার শনির ঢাইয়া শেষ হচ্ছে, অনেকের ক্ষেত্রে ফ্যামিলি প্ল্যানিং, সন্তান নেওয়ার ব্যাপারগুলো থাকে সমস্ত কিছু। তবে যাদের সন্তান আছে তাদের সন্তানের শরীর স্বাস্থ্যের ব্যাপারে পেয়ে থাকতে পারে। আর লং টার্ম ইনভেস্টমেন্ট এদের ক্ষেত্রে কিন্তু খুব ভালো হবে, লং টার্মে ইনভেস্ট করতে পারে, এর ক্ষেত্রে ভালো হবে। অ্যাজ ইট ইজ ধনুরাশির ক্ষেত্রে শনির ঢাইয়া শুরু হচ্ছে, মায়ের শরীর স্বাস্থ্য হোক, সম্পত্তি হোক, এই ব্যাপারগুলো নিয়ে একটুখানি সমস্যা থাকতে পারে। আর ধনুরাশির যারা স্টুডেন্ট, মানে যারা ক্লাস 12 অবধি পড়াশোনা, মানে স্কুল স্টুডেন্ট যারা, তাদের পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রমের মাত্রা একটু বাড়াতে হবে যথেষ্ট পরিমাণে। আর মকর রাশির ক্ষেত্রে তো বললে বললে টাইম, বছরটা 7.5 শেষ হচ্ছে, কিন্তু 7.5 শেষ হচ্ছে মানে আমি দৌড়ে দৌড়ে সমস্ত কিছু পাবো এটা নয়। শনি স্লো মুভিং প্ল্যানেট, ধীরে ধীরে ফল দেয়, কিন্তু দেবে, কিন্তু একটু করতে হবে। আর কুম্ভ রাশির ক্ষেত্রে শনির 3য় চরণ শুরু হচ্ছে, মানে 3rd ফেজ। আস্তে আস্তে সময় ঘুরবে, সময় লাগবে। আর মীন রাশির ক্ষেত্রে তো নিজের ঘরেই শনি ঢুকছে, 2nd ফেজ শুরু হচ্ছে, একটু কষ্ট যাবে, কষ্ট সহ্য করতে হবে।
আর এই সময় কিন্তু মীন রাশিকে অনেক কিছু শেখাবে, ধৈর্য ধরা শেখাবে। হ্যাঁ, কুম্ভ রাশিকে আরেকটা জিনিস শেখাবে, সেটা যে মানি কী করে ম্যানেজ করতে হয়। এইটা কিন্তু কষ্টের মধ্যেও কি করে ঠিকঠাকভাবে চলতে হয়, এটাও কিন্তু শেখাবে শনি। শনি যে সবসময় খারাপ তা নয়, শনি লাইফে কিন্তু অনেক কিছু দেয়, শেখায় কিন্তু। শনি মীন রাশিকে শেখাবে কিভাবে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে হয়, হঠকারিতার মাথায় সিদ্ধান্ত না নিয়ে চলা যায় এবং কনজারভেটিভভাবে চিন্তা করতে হয়। মীন রাশির ওই যে যেমন করোনার ফেজে যেমন মানুষ যেমন একদম কনজারভেটিভভাবে চিন্তাভাবনা করে এগিয়েছে, মীন রাশিকে সেইটা আবার তার লাইফে আগামী 2.5 বছর ধরে প্র্যাকটিস করতে হবে। এইটা যদি করতে পারে লাইফ ভালো হবে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। এই 2025 এবং প্রথমত জিও পলিটিক্স, তারপরে আমরা ন্যাশনালি অনেক কিছু প্রেডিকশন তোমার থেকে শুনলাম, তার মধ্যে কিছু মিলিয়েওছে, আর পরবর্তীতে তুমি যেগুলো আমাদের সঙ্গে শেয়ার করলে প্রত্যেকটা মিলবে, কিন্তু আমি প্র্যাকটিক্যালি বলছি। ভীষণ ভীষণ খুশি আমি সেটা দেখার জন্য, সেটা এক্সপিরিয়েন্স করার জন্য। আর প্রত্যেকটা রাশি নিয়ে যা যা বললেন আপনারা একটু মাথায় রাখবেন, আর আপনাদের কি কি প্রশ্ন আছে সেগুলো অবশ্যই আমাদেরকে জানান। আপনাদের সমস্যা নিয়ে আমরা আবার কথা বলবো, তার জন্য দেখতে হবে টকবক। আপনি টকবক নিয়ে কি কথা বলবেন সেটা? আমি তো চাইছি আরেকটা আমার স্টুডিওতে একটা টকবকের সাথে আমি একটা পডকাস্ট করতে। ডেফিনেটলি এটা একদম আছে, এটা ভালো হবে একদম। আমিও শুনবো সেদিন টকবকের জার্নি শুরু কোথা থেকে এবং তার লাইফের সে কোথায় আছে, কোথায় যেতে চায় এবং কিভাবে যেতে চায়। নিশ্চয়ই আপনার সাহায্য তো আমাদের প্রয়োজন। এই 3টে জিনিস আমার শোনার ভীষণ দরকার আছে, এবং শুধু আমার নয়, প্রত্যেকেরই জানার দরকার আছে যে একটা ভেঞ্চার কি করে সাকসেসফুল হতে সত্যি সেই পারে বা করা যায়। হতে পারে কেউ তার নিজের লাইফের কিছু ভাবছে, হয়তো দেখা গেল টকবকের এক্সপিরিয়েন্স তার লাইফকে চেঞ্জ করে দিচ্ছে। একদমই, নিশ্চয়ই সত্যি, এটা সত্যি কথাই। প্রতিদিনই চেয়ারটায় বসে এত রকম মানুষের সঙ্গে কথা বলার সুযোগ পাই আমি, মানে এটা আমার ভাগ্য বলবো। কারণ এত রকম মানুষ আসে, তাদের বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা, তারা প্রত্যেকটা তাদের বিষয়ে তারা এক্সপার্ট, এবং সেই বিষয়গুলো নিয়ে যখন আমি জানতে পারি, আমি সমৃদ্ধ হই প্রত্যেক দিন। মানে আজকে যেমন তুমি এলে, তুমি একটা বিষয়ে এক্সপার্ট, কালকে আর একজন সে আর একটা বিষয়ে এক্সপার্ট। প্রত্যেক দিন আমি শিখছি, প্রত্যেক দিন সমৃদ্ধ হচ্ছে, প্রত্যেক দিন বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলছি। এটা আমার কাছে যে কত বড় পাওনা সেটা আমি বুঝতে পারি। তো আমিও সেই জন্য অপেক্ষা রইলাম, টকবকের জার্নিটা শুনবো, সেখান থেকে আমিও শিখবো। মানে সত্যি আমি ব্লেসড। তোমাকে এই আমার পডকাস্টে পেয়ে অবশ্যই আবার একদিন আড্ডা হোক, একদম জমিয়ে, মানে নিখাদ একটা আড্ডা যাকে বলে সেটা হোক, আবার হোক। আর আপনারা দেখতে থাকুন টকবক। দাদার চ্যানেল তুমি একটু বলে দাও। আমার চ্যানেল হচ্ছে অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত। ফেসবুক এবং ইউটিউব দুটো চ্যানেলই রয়েছে, ন্যাশনাল চ্যানেলও আছে, সেটা হিন্দিতে করি, অ্যাস্ট্রো পণ্ডিত দেবদত্ত সেটার নাম। ওখানে অন্য রকম প্রেডিকশন থাকে, জিও পলিটিক্স এইসব নিয়ে থাকে, এগুলো সমস্ত। দুটো চ্যানেলই প্লিজ ডু সাবস্ক্রাইব আর দেখতে থাকুন টকবক।